বর্ষায় এক রাতের জন্য ঘাটশিলা ঘুরে এলাম। আমরা জুন মাসেরই একটা দিন দেখে চলে গিয়েছিলাম ঘাটশিলা ভ্রমণে। জানি জুনে অনেক গরম ছিল, কিন্তু যেদিনকে আমরা ঘাটশিলা পৌঁছেছিলাম সেই দিনেই বৃষ্টি হয়েছিল। ওয়েদারটা তাই একটু ভালো হয়েছিল। বৃষ্টির মধ্যে ঘাটশিলা ঠিক কেমন লাগলো চলুন পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। হাওড়া থেকে সকাল 6:20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরে চলে গিয়েছিলাম ঘাটশিলা। যদিবা এখন ট্রেন এই দিককার প্রচুর লেট। আমাদের ট্রেনের টাইম ছিল হাওড়াতে 6:20, কিন্তু সেখান থেকে ছেড়েছিল প্রায় 7:30। আর ঘাটশিলায় ঢোকানোর টাইম ছিল সকাল 9টা, কিন্তু আমরা ঢুকেছিলাম দুপুর 12টা নাগাদ। আগে থেকে আমাদের অটো বুক করা ছিল, সেই অনুযায়ী স্টেশনে তিনি আগেই চলে এসেছিলেন। 12টার সময় স্টেশন থেকে বেরিয়ে আমরা সবার প্রথমে আমাদের রিসর্টে চলে গেলাম। স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে আমাদের রিসর্টটি। সেখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে স্নান টান করে দুপুর 1:30টা নাগাদ আমরা বেরিয়েছিলাম ট্যুরটি করার জন্য। বলে রাখি, আমি কিন্তু ঘাটশিলা যাওয়ার আগে এক অটো দাদার নাম্বার জোগাড় করেছিলাম। তিনি হচ্ছেন হানিফ ভাই। এনার সাথেই পুরো ট্যুরটা করব বলে ঠিক করেছিলাম, কিন্তু ইনি না আসতে পারায় তার একজন দাদাকে দিয়ে পাঠিয়েছিলেন আমাদের ট্যুরটা করানোর জন্য। তিনিও খুব ভালো মানুষ। যাই হোক, দুপুর 1:30টার সময় আমাদের ট্যুরটা শুরু হলো। আমরা প্রথমেই গিয়েছিলাম বুরুডি লেক। একটু গরম থাকায় আমরা একেবারে লেকের কাছে যাইনি, জলটাও খুব কম ছিল। সেই কারণেই ওপর দিয়ে রাস্তা থেকেই দেখেছিলাম বুরুডি লেক। এই জায়গায় আমরা লাঞ্চ করেছিলাম। যদিও এখানকার চিকেন থালি নাকি খুব ফেমাস, কিন্তু সেটা আগে থেকে বলে রাখতে হতো। ইনস্ট্যান্ট 2-4 জনের জন্য এনারা বানান না। যাই হোক, বুরুডি লেকে লাঞ্চ করে আমরা এগিয়ে চললাম ধারাগিরি ফলসের জন্য। আমাদের অটো দাদা এই জায়গায় এসে দাঁড় করালেন। এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে ধারাগিরি ফলস। পায়ে হেঁটেই যেতে হবে 5 থেকে 10 মিনিট। তবে যাওয়ার পথে দুপাশের জঙ্গল আপনি উপভোগ করতে পারবেন। এখানকারই একজন লোকাল মহিলা আমাদেরকে গাইড হিসেবে আমাদের সঙ্গে গিয়েছিলেন। ধারাগিরি ফলসের জায়গায় গিয়ে কিন্তু আমরা কোনো ফলস অবশ্য দেখতে পাইনি, কোনো ধারাই সেখান থেকে নামছিল না, কিন্তু জায়গাটা ভীষণ ভালো লেগেছে। বেশ একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল এই জায়গায়। এখানে অনেকক্ষণ ছবি টবি তুলে ভিডিও করে আমরা ফিরে এসেছিলাম আমাদের অটোতে। কিন্তু কে বুঝবে এটাই ছিল আজকে আমাদের শেষ গন্তব্য। হ্যাঁ, কারণ এরপরে আকাশ কালো করে মেঘ জমেছিল, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল। মুহূর্তের মধ্যেই যেন আবহাওয়াটা পাল্টে গেল। বৃষ্টি নেমেছিল প্রচণ্ড। ধারাগিরি ফলস থেকে আমরা খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু বৃষ্টি এতটাই জোরে হচ্ছিল যে আমাদের অটো দাদা কোনো রকমে সেখান থেকে বেরোতে পারলেন। রাস্তার এক সাইড দিয়ে জলের ধারা অনবরত নেমে আসছে। আর কিছুক্ষণ হয়তো সেখানে থাকলে আমরা ওখানেই আটকে পড়তাম। অটো দাদা কোনো ক্রমে অটো চালিয়ে নিয়ে এসেছিলেন বুরুডি লেকের কাছে। বুরুডি লেকে এসে যখন বসলাম একটা দোকানে, তখন পিছনে তাকিয়ে দেখি অহরহ বিদ্যুৎ চমকাচ্ছে আর প্রচণ্ড জোরে জোরে মেঘ ডাকছে। এতক্ষণে সন্ধে নেমে গিয়েছে, সেই কারণে আর কোনো স্পটই আমরা আজকে ঘুরতে পারলাম না। কালকে সকাল সকাল বের হব, দেখা যাক কতটা কি করা যায়। সন্ধ্যাবেলাটা কাটিয়েছিলাম নিজেদের মতো করে। অবশ্য গোটা রিসর্টটা ঘুরতেই সন্ধ্যাটা কেটে গিয়েছিল। সেই রিসর্টের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে আমার চ্যানেলে। ঘাটশিলায় নতুন ওপেন হয়েছে এই রিসর্টটি, গেলে কিন্তু একেবারে মন ভরে যাবে। যাই হোক,
এখানে ইনহাউস রেস্টুরেন্ট নেই, সেই কারণেই ডিনারটা আমরা বাইরে থেকে অর্ডার করেছিলাম হাভেলি রেস্টুরেন্ট থেকে। যদিও বা এই হাভেলির খাবারের কোয়ালিটি কিন্তু আমাদের কারোরই খুব একটা ভালো লাগেনি। কোয়ান্টিটি মোটামুটি ভালোই ছিল, কিন্তু কোয়ালিটি কিন্তু একেবারেই আশানুরূপ হয়নি। এই দিনকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়লাম, কারণ পরের দিন সকাল সকাল উঠতে হবে। পরের দিন সকালবেলা আমাদের রিসর্টে চেক আউট ছিল সকাল 10টার সময়। আমাদের এইখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। এখানে কিন্তু ব্রেকফাস্টে অনেক ভ্যারাইটি রয়েছে, ইডলি, আলুর পরোটা, পুরির সবজি, আপনি যেটা ইচ্ছেই নিতে পারেন। সকালবেলা 9:30 নাগাদ ব্রেকফাস্ট করেই 10টার মধ্যে আমরা চেক আউট করে বেরিয়ে গেলাম। ততক্ষণে আমাদের অটো দাদাও এসে গিয়েছেন। প্রথমেই আমরা গেলাম জাদুকরা রঙ্কিনী মন্দির। এই মন্দির যাওয়ার জন্য আমাদেরকে গালুডি ব্যারেজের ওপর দিয়েই যেতে হয়েছিল, যদিও বা আমরা ব্যারেজের ওপর থামিনি, কারণ আমরা চেয়েছিলাম যতটা কম সময়ে ঠিকঠাক জায়গাগুলো ঘুরে দেখা যায়। অবশেষে এসে পৌঁছালাম মন্দিরে। এই মন্দিরটি আমার ভীষণ দেখার ইচ্ছে ছিল, সেই কারণে খুবই তাড়া দিয়ে আমি নিয়ে গেছিলাম সবাইকে এই মন্দির দেখার জন্য। আজকে জানি না আমরা কটা স্পট কভার করতে পারবো, কারণ আমাদের ট্রেন আজকে দুপুরবেলা রয়েছে 2:45-র সময়। দেখা যাক কটা জায়গা হয়। যাই হোক, রঙ্কিনী মন্দির গিয়ে সেখানে মাকে প্রণাম করে কিছুক্ষণ সময় কাটালাম। সেখান থেকে চলে গেলাম পুরনো মন্দিরটা দেখতে। মায়ের পুরনো মন্দিরটুকু দেখে ফিরে আসলাম। রঙ্কিনী মায়ের একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে, সেই কারণে এই একটা ছোট্ট ভিডিওতে মায়ের মাহাত্ম্যর কথা বলাটা প্রায় অসম্ভব। সেই কারণেই মাকে নিয়ে আরও একটি ভিডিও প্রকাশ হবে। যাই হোক, এখান থেকে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য রাতমোহনার উদ্দেশ্যে। প্রচণ্ড রোদ থাকলেও আমরা কিন্তু ঘোড়াটাকে উপেক্ষা করিনি। রাতমোহনায় গিয়ে দু চোখ ভরে দেখেছিলাম সুবর্ণরেখাকে। বলা হয় এই সুবর্ণরেখার নদীতে নাকি আগে সোনা পাওয়া যেত, যার কারণেই সুবর্ণরেখা এই নামটি এসেছে। যদিও বা এর সত্যি বা মিথ্যে সেটা কিন্তু আমি যাচাই করিনি। এই জায়গায় বেশ কিছুক্ষণ সময় কাটালাম, তারপরে চলে গেলাম লাঞ্চের জন্য। এখান থেকে লাঞ্চ করার জন্য আমরা গিয়েছিলাম স্টেশন রোডের কাছে পথের পাঁচালী রেস্টুরেন্টে। এই জায়গা দিয়ে যাওয়ার সময় রাস্তা কিন্তু খুব সুন্দর। রাস্তায় চোখে পড়ল একটি শিব মন্দির। যাই হোক, চলে আসলাম পথের পাঁচালী রেস্টুরেন্ট। এখানে নেওয়া হয়েছিল ভেজ থালি, এগ থালি আর চিকেন বিরিয়ানি। সবকটার কোয়ালিটি কিন্তু দুটোই ভালো। চিকেন বিরিয়ানিতে 2 পিস চিকেন, একটি ডিম, একটি আলু দিয়ে 120 টাকা, আর ভেজ থালি নিলেও 120। এই জায়গার খাবার কিন্তু আমাদের ভালোই লেগেছে, তাই আমি কিন্তু অবশ্যই রিকমেন্ড করব যে আপনারা এখানে যদি যান, মানে ঘাটশিলায় যদি যান, তাহলে পথের পাঁচালীতে খাওয়া দাওয়া করতে পারেন। এরপরে আমরা চলে গিয়েছিলাম চিত্রকূট টিলা দেখার জন্য। জায়গাটা বেশ সুন্দর, বেশ বড় বড় পাথরের ওপর সুন্দর করে ছবি আঁকা রয়েছে মহাদেবের। প্রায় সবকটা পাথরে কিন্তু ছবি আঁকা রয়েছে, যার কারণেই নাকি এই জায়গার নাম চিত্রকূট টিলা। সিঁড়িগুলো বেশ ভালো, উঠতে কোনো অসুবিধা হবে না। একদম উপরে উঠেই পাবেন একটি শিব মন্দির। বেশ ছিমছাম জায়গাটা। এখান থেকে বেরিয়ে আমাদের হাতে খুবই কম সময় ছিল, তাও আমরা চলে গিয়েছিলাম সুবর্ণরেখার রিভার সাইড দেখার জন্য। এই রিভার সাইড জায়গাটা কিন্তু বিকেলের দিকে খুবই সুন্দর লাগে। সূর্যাস্তের সময় এই জায়গার এক আলাদা রূপ চোখে পড়ে। দূর থেকেই দেখলাম সুবর্ণরেখা বয়ে যাচ্ছে। ব্যাস, আমরা আজকে এইটুকুই ঘুরতে পেরেছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল। কোথা দিয়ে যে সময় বেরিয়ে গেল বুঝতেও পারিনি। সমস্ত কটা জায়গা ঘুরিয়ে আমাদের অটো দাদা আমাদেরকে স্টেশনে নামিয়ে দিলেন। আমাদের ট্রেন টাটানগর ইস্পাত এক্সপ্রেস ঘাটশিলার 3 নম্বর প্ল্যাটফর্মে আসলো। তখন প্রায় বাজে বিকেল 4টে।
আমরা হাওড়া ঢুকেছিলাম এই দিন রাত 9:45 সময়, যার টাইম ছিল সন্ধে 6টার সময়। এই পাশে ট্রেন কিন্তু এখন ভীষণ লেট করছে, তাই অবশ্যই যাওয়ার আগে চেক করে নেবেন। যেহেতু আমাদের হাতে সময় কম ছিল, তাই আমরা আমাদের আইটিনারিটা সাজিয়েছিলাম এইরকম। প্রথম দিন ছিল চিত্রকূট মন্দির, সুবর্ণরেখা রিভারসাইড, গৌরীকুঞ্জ, ফুলডুংরি, বুরুডি ড্যাম, ধারাগিরি ওয়াটারফল আর রাতমোহনা। এবং দ্বিতীয় দিন ছিল শুধুমাত্র জাদুঘোড়া রঙ্কিনী মন্দির, কারণ এই দিন আমাদের ট্রেন ছিল। কিন্তু পুরো প্ল্যানটাই উল্টে গেল শুধুমাত্র বৃষ্টির জন্য। শুধু গৌরীকুঞ্জ আর ফুলডুংরি এই দুটো বাদে আমরা সবকটা স্পটই ঘুরেছিলাম, তাও খুব সুন্দরভাবে। তার সঙ্গে ইনক্লুড হয়ে গিয়েছিল গালুডি ব্যারেজ, কারণ ওই গালুডি ব্যারেজের ওপর দিয়েই আমরা গিয়েছিলাম জাদুঘোড়া মন্দির। এই টোটাল ট্যুরটায় আমাদের অটো ভাড়া লেগেছিল 2 দিনে 1800 টাকা। আমরা যে রিসর্টটিতে ছিলাম তার ভাড়া লেগেছিল 2000 টাকা। ট্রেন টিকিট আমাদের লেগেছিল 250 টাকা আপ অ্যান্ড ডাউন। প্রথম দিনের লাঞ্চে খরচা হয়েছিল 70 টাকা, আর ডিনারে লেগেছিল 150 টাকা করে। পরের দিন ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি এবং পরের দিনের লাঞ্চ 120 টাকা। খাওয়া দাওয়া আপনারা গড়ে ওই 300 থেকে 400 টাকা প্রত্যেক দিন হিসেবে ধরে রাখতে পারেন। ব্রেকফাস্টের জন্য কিন্তু স্টেশনের বাইরে থেকে আপনারা করতে পারেন, সেটা একটা ভালো অপশন। আমাদের ট্রেন লেটে ঢুকিয়েছিল বলে আমরা আর ব্রেকফাস্ট করিনি, ট্রেনের মধ্যেই টুকটাক কেক বিস্কিট খেয়ে কাটিয়ে দিয়েছিলাম। আমরা যে অটো দাদার সাথে ঘুরেছিলাম তার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখছি। তবে একটা কথা বলতে পারি, হানিফ ভাই কিন্তু খুব কম রেটেই ঘাটশিলার ভ্রমণগুলি করিয়ে থাকেন, তার নিজস্ব অটোও রয়েছে। না হলে মাত্র 1800 টাকায় 2 দিনের জন্য ঘাটশিলা কে ঘোরাবে বলুন? যাই হোক, আজকের মতো এইটুকুই। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার।